প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি অনার্স চতুর্থ বর্ষের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সের থার্ড চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ক্যাপিটাল কি। ক্যাপিটালকে তোমরা এভাবে জেনেছ যে একজন মালিক ব্যবসায় নগদ অর্থ এবং যে সকল আর্থিক উপকরণাদি নিয়ে ব্যবসা শুরু করেন বা পরিচালনা করেন তাদের সমষ্টিটি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। এই প্রসঙ্গে তোমরা একটা জার্নাল শিখেছিলে। ধরো মিস্টার এক্স নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা ব্যবসা শুরু করলেন। জাবেদারা কিভাবে করেছিলে? জাবেদারা করেছিলে ক্যাশ ডেবিট 1 লক্ষ, আসবাবপত্র ডেবিট 50,000, যন্ত্রপাতি ডেবিট 50,000, মূলধন ক্রেডিট 2 লক্ষ টাকা। অর্থাৎ নগদ টাকা, আসবাবপত্র টাকা এবং যন্ত্রপাতি তিনটা উপকরণই মূলধনের অংশ। তিনটা উপকরণই একসাথে ক্যাপিটাল। এই ক্যাপিটালের এই ধারণাটি আমরা এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের জন্য যথাযথভাবে এটা প্রয়োগযোগ্য। কিন্তু যৌথ মূলধনী কারবারের বেলায় ক্যাপিটাল বলতে আমরা বুঝি একটা স্ট্রাকচারকে। এই স্ট্রাকচারের মধ্যে কি থাকে? এই স্ট্রাকচারের মধ্যে থাকে হচ্ছে মালিক বা উদ্যোক্তাদের কর্তৃক প্রদত্ত অর্থ, যেটা শেয়ার ক্যাপিটাল আমরা বলি। আর হচ্ছে বিজনেসের প্রয়োজনে বিজনেস যে ঋণ গ্রহণ করে শেয়ার ইস্যুর মাধ্যমে, বন্ড ইস্যুর মাধ্যমে, অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লং টার্ম যেসব ঋণ গ্রহণ করে তাদের সমষ্টিটা হচ্ছে ক্যাপিটাল। অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো যে capital structure is a combination of long-term liabilities. তো এই প্রসঙ্গে তোমাদের আমি জেমস ব্র্যান্ডন একটা সংজ্ঞা বলি। তিনি বলেছেন যে capital structure is a mix of long-term financing such as represented by debt capital, preference share capital, and রিটার্ন আর্নিংস। আবার হ্যাম্পটনের মতে উনি বলতেছেন যে ইটস এ কম্বিনেশন অফ শেয়ার অ্যান্ড ডেপস, ইকুইটি অ্যান্ড ডেপস। সঙ্গে দুটো পার্থক্য নেই। মিক্স অফ লং টার্ম ফিনান্সিং, দ্যাট ইজ ইকুইটি অ্যান্ড ডেপ্ট অ্যান্ড রিটার্ন আর্নিংস অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। On the other hand, Hampton বলেন it's a combination of debt and equity. তো তোমরা এক কথায় কি বলবো? তোমাদের যদি কোনো কোশ্চেন আসে তোমরা কথা বলবে capital structure is a combination of long-term liabilities such as debt and equity. তো capital structure খুব গুরুত্বপূর্ণ। এভাবে আমরা যদি চিন্তা করি, if a firm can maintain a proper level of or adequate level of proper and adequate level of capital, that it can earn high level of profit that provide the shareholders more dividends. So at last you can say capital structure is the combination of equity and debenture that maximize the firm's value and minimize the cost of overall capital. নেক্সট আসো আমরা একটু জানি ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে ফিনান্সিয়াল স্ট্রাকচারের মূল পার্থক্যটা কোথায়। আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বলছি যে একটা ব্যালেন্স শিটের যে লাইবিলিটি সাইড আছে, লাইবিলিটি সাইডের লং টার্ম যে লাইবিলিটিসগুলো আছে তাদের টোটাল যুক্ত লং টার্ম লাইবিলিটিস। আর ফিনান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে আসবে লং টার্ম লাইবিলিটিস প্লাস শর্ট টার্ম লাইবিলিটিস। অর্থাৎ এখানে তোমাদের বকেয়া বেতন আসতে পারে, অ্যাডভান্স যেসব ইনকাম আছে সেগুলি আসতে পারে। হ্যাঁ, তো এগুলি টোটালটা নিয়ে অর্থাৎ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের টোটাল যোগফলটাই হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রাকচার।
আর ব্যালেন্স শিটে লং টার্ম লাইবিলিটির সাইজ অংশটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রাকচার। তারপরে আসো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারটা কি। বিজনেসের প্রয়োজনীয় টাকা ডেট এবং ইকুইটি বিভিন্ন রেশিওর মাধ্যমে সংগ্রহ করা যায়। ধরা যাক একটা বিজনেসে 1 কোটি টাকা প্রয়োজন, সেই 1 কোটি টাকা বিজনেস 50 লাখ টাকা মালিকের 50 লাখ টাকা ঋণ হিসেবে গ্রহণ করতে পারে, অথবা 70 লাখ টাকা মালিকের 30 লাখ টাকা ঋণ হিসেবে গ্রহণ করতে পারে, অথবা 30 লাখ টাকা মালিকের 70 লাখ টাকা ঋণ হিসেবে গ্রহণ করতে পারে, অথবা 20 লাখ টাকা মালিকের 80 লাখ টাকা ঋণ হিসেবে গ্রহণ করতে পারে। এরকম বিভিন্ন কম্বিনেশনে এই অর্থটা প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে। এই যে বিভিন্ন কম্বিনেশন প্রত্যেকটা এক একটা ক্যাপিটাল স্ট্রাকচার, বা প্রত্যেকটা বিজনেসের জন্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার না। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হবে সেই কম্বিনেশনটা যে কম্বিনেশন বিজনেসের টোটাল ভ্যালুকে সর্বাধিক করে, অর্থাৎ ম্যাক্সিমাইজ দ্য ফার্মস ভ্যালু। অথবা অন্যদিকে বললে যে কম্বিনেশনটা বিজনেসের কস্ট অফ ক্যাপিটাল, অপারেট কস্ট অফ ক্যাপিটালকে মিনিমাইজ করে, সেই স্ট্রাকচারটাই হচ্ছে বা সেই কম্বিনেশনটাই হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্সগুলি কি? সিম্পলিসিটি। ক্যাপিটাল স্ট্রাকচারে অনেক উপাদান থাকতে পারে। তো বিনিয়োগকারী যারা আছে তোমার প্রতিষ্ঠানে বা ওই কোম্পানিতে যদি বিনিয়োগ করতে যায়, এত ধরনের মানে যদি এত বৈচিত্র্যপূর্ণ লং টার্ম লাইবিলিটিসগুলি থাকে, তাতে তারা পাগল হইতে পারে। তো সেক্ষেত্রে তোমার ক্যাপিটালের মধ্যে উপাদানের সংখ্যা খুব বেশি না থেকে মূল উপাদানের মধ্যে রাখাই ভালো। মূল উপাদান কোনগুলি? শেয়ার ক্যাপিটাল এবং ঋণ। সেটা হচ্ছে সিম্পলিসিটি। ভালো ক্যাপিটাল স্ট্রাকচার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে ক্যাপিটালের যে উপাদানগুলি, এগুলির মধ্যে স্পষ্টতা থাকতে হবে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বিষয়টি হচ্ছে যে কম্বিনেশনটা প্রতিষ্ঠানের ভ্যালুকে ম্যাক্সিমাইজ করে, অর্থাৎ উইথ দ্যাট কম্বিনেশন maximize the firm's value. It's one of the good characteristics of optimum capital structure. আবার অনুভব বলা যায় মিনিমাইজ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এর আরেকটা থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মিনিমাম থাকবে। মিনিমাম রিস্ক। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার একটা বৈশিষ্ট্য হচ্ছে রিস্কটাকে মিনিমাইজ রাখতে হবে। অর্থাৎ রিস্কটা বলতে এখানে বোঝাচ্ছি আমরা ফিনান্সিয়াল রিস্ক। ফিনান্সিয়াল রিস্কটা কি? ফিনান্সিয়াল রিস্কটা হচ্ছে বিজনেস যে ঋণ গ্রহণ করে ঋণের সুদ এবং ঋণের আসল টাকা পরিশোধ করার মতো তার ক্ষমতা আছে কিনা, সে কোনো ঋণে তার কোনো ঝুঁকি আছে কিনা, ঋণের টাকা এবং ঋণের সুদ পরিশোধ করার যে ঝুঁকিটা এটাকে বলে ফিনান্সিয়াল রিস্ক। বিজনেসকে ফিনান্সিয়াল রিস্কে সবসময় কাভারে রাখতে হবে, তাহলে নতুবা বিজনেস ব্যাংকক্রাপসির বা দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তারপর একটা ক্যারেক্টারিস্টিক্সে আসো ফ্লেক্সিবল, অর্থাৎ এই কম্বিনেশনটা অ্যাসেট ইকুইটি এবং ডিবেঞ্চারের যে কম্বিনেশনটা, বিশেষ করে যে ডিবেঞ্চারের যে বিষয়টা, এই বিষয়টা ফ্লেক্সিবল রাখতে হবে। বন্ডের অবস্থাটা, বন্ড বা ডিবেঞ্চারের অবস্থাটা ফ্লেক্সিবল রাখতে হবে। ফ্লেক্সিবল বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি যে বিজনেসটা অপশান থাকতে হবে, সে প্রয়োজনে বন্ড পরিশোধ করে দিতে পারবে, পরিশোধ করে তার যে ফিনান্সিয়াল রিস্কটাকে মিনিমাইজ করতে পারবে, অথবা বন্ডকে কনভার্ট করা যায় অনেক সময়, সেটাকে আমরা বলি কনভার্টেবল বন্ড। কনভার্টেবল বন্ড মানে সেই বন্ডগুলিকে ইকুইটিতে অথবা অর্ডিনারি আমরা কমন স্টকে আমরা কনভার্ট করতে পারি। বিজনেস যদি চায়, তাহলে সে যদি প্রয়োজন মনে করে সেই
তোমার বন্ডকে সাধারণ শেয়ারে যেন সে কনভার্ট করতে পারে, সেদিকে সেই সুযোগটা বিজনেসকে থাকতে হবে। সেটাই আমরা বলতেছি ফ্লেক্সিবিলিটি বা ফ্লেক্সিবল ক্যারেক্টারিস্টিক অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তারপর আসো লিকুইডিটি। Liquidity is very important. Liquidity, what is liquidity? Liquidity is the ability to repay the short-term liabilities. Business যদি লিকুইডিটি বা তারল্য যদি সাফিসিয়েন্ট না থাকে, বিজনেস যদি ফিনান্সিয়াল রিস্কের মধ্যে পড়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে সেই বিবেচনায় বিজনেসের স্ট্রাকচারটা এরকম হতে হবে, তার কাছে যেন এডুকেট লেভেল অফ ফিনান্স থাকে টু রিপে দ্য short-term liabilities. These are the main characteristics of good or balanced optimum balanced capital structure. Optimum capital structure কে আবার balanced capital structure বলা হয়। এবার আসো তোমাদের সাথে একটু ইম্পর্টেন্স নিয়ে কথা বলি। ক্যাপিটাল স্ট্রাকচারের ইম্পর্টেন্স। ক্যাপিটাল স্ট্রাকচারের ইম্পর্টেন্স বলতে আমরা সাধারণত বলছি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের ইম্পর্টেন্স। আমরা ক্যারেক্টারিস্টিক যেগুলি বলেছি, যে পয়েন্টগুলি বলেছি, সেই পয়েন্টগুলি তোমরা যদি সুবিধা আঙ্গিকে লিখো তাহলে অ্যাডভান্টেজ হয়ে যাবে। এটা ভালো ক্যাপিটাল স্ট্রাকচারের সুবিধা যখন বলবে তখন বলবো এটা সিম্পলিসিটি, এটা তোমার ফার্মের ভ্যালুকে ইনক্রিজ করে বা ম্যাক্সিমাইজ করে। কারণ আমরা জানি ফিনান্সের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, নট প্রফিট ম্যাক্সিমাইজেশন। আর একটা আইডিয়াল ব্যালেন্স ক্যাপিটাল স্ট্রাকচার ফার্মের ভ্যালুকে ম্যাক্সিমাইজ করবে। It's also advantage of optimum capital structure. লো কস্ট তোমাকে এটা সুবিধা এবং ফ্লেক্সিবিলিটি সম্পর্কে বললাম। এই পয়েন্টগুলো তোমরা অ্যাডভান্টেজ হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে, লিখতে পারবে। আর পরীক্ষার মধ্যে তোমরা লেখার সময় পয়েন্টটা ঠিক রেখে শুদ্ধ করে বেশি লেখা দরকার নেই, মূল কথাটা দুই একটা সেন্টেন্সের মধ্যে তোমরা বলে শেষ করবে। আচ্ছা, অ্যাডভান্টেজের পরে আসো দ্য ফ্যাক্টরস ইফেক্টিং অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারকে কোন কোন ফ্যাক্টরগুলি তোমাকে ক্যাপিটাল স্ট্রাকচারকে ইনফ্লুয়েন্স করে বা ইফেক্ট করে, প্রভাবিত করে। ফার্স্ট হচ্ছে কন্ট্রোল। একটা বিজনেস পরিচালনা করার দুইটা ভাগ আছে, দুইটা এজেন্ট আছে, দুটো পক্ষ থাকে। একটা যৌথ মূলধনী কারবার কিন্তু এক মালিকানা অংশীদার কারবারের মতো পরিচালিত হয়। এক মালিকানা কারবার অংশীদার মালিকরা কারবার পরিচালনা করে, যৌথ মূলধনী কারবারে কিন্তু মালিকরা কারবার পরিচালনা করে না, মালিকরা ডিসিশন নেয়, পরিচালনা করা হচ্ছে ম্যানেজমেন্ট, তাদেরকে আমরা বলি এজেন্ট, আর মালিকদের আমরা বলি প্রিন্সিপাল। তো এখানে কন্ট্রোলটা যেন মালিকের হাতে থাকে, সেজন্য যদি এডিশনাল ক্যাপিটাল লাগে, অর্থাৎ ফিনান্সিয়াল যদি প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে নতুন করে শেয়ার ইস্যু না করে তার ফিনান্সিংটা করতে পারে, ডিবেঞ্চার ইস্যু করতে পারে। তাহলে তার শেয়ারের সংখ্যা বাড়বে না, তার নিয়ন্ত্রণও নষ্ট হবে না, নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে, সে ঋণ নিতে পারে। এভাবে তার কন্ট্রোলটা যেন বজায় থাকে। এটা হচ্ছে তোমার ইফেক্ট করে, হচ্ছে যে ফ্যাক্টরটা তোমাকে ইফেক্ট করে সেটাকে বিবেচনা রাখতে হবে, হচ্ছে কন্ট্রোল যেন নষ্ট না হয়, কন্ট্রোল যেন উদ্যোক্তাদের হাতে থাকে বা মালিকদের হাতে থাকে। নেক্সট পয়েন্ট যেটা এফেক্ট করে ক্যাপিটাল স্ট্রাকচারে, তা হলো ফিনান্সিয়াল রিস্ক। ফিনান্সিয়াল রিস্ক একটু আলোচনা করছি যে দেখতে হবে ক্যাপিটাল স্ট্রাকচার তোমার ক্যাপিটাল গ্রহণ করার সময়, এডিশনাল ক্যাপিটাল গ্রহণ করার সময় ফিনান্সিয়াল রিস্ক কতটুকু। তুমি শুধুমাত্র বেশি লাভের জন্য অতিমাত্রায় যদি তুমি ঋণ গ্রহণ করো, ঋণ পরিশোধের যে ঝুঁকিটা, ফিনান্সিয়াল রিস্কটা তোমার থেকে যাবে। ফিনান্সিয়াল রিস্কটা যত বেশি থাকবে, ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তোমার ঋণ গ্রহণ করার সময় ঋণের আসল টাকা এবং ঋণ সুদ তোমাকে পরিশোধ করতে হবে, এটা মাথায় রেখেই তোমাকে ঋণ গ্রহণ করতে হবে। কারণ আমি আবার বলছি যে ঋণের টাকা এবং ঋণের সুদের টাকা যদি পরিশোধ করতে না পারো, তুমি দেওয়ালিয়াতের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সেটাই আমরা বলতেছি ফিনান্সিয়াল রিস্ক। ফিনান্সিয়াল রিস্কটাকে বিবেচনা করেই তোমাকে এডিশনাল ক্যাপিটাল বা তোমার এখানে ঋণ গ্রহণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স আরেকটা প্রকার বিবেচনা করা হয় ক্যাপিটাল স্ট্রাকচার কম্প্রেস করার জন্য, গঠন করার সময় কম্প্রেস করার জন্য যে
ফ্যাক্টরটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আমরা জানি যে শেয়ার ক্যাপিটালের যে লভ্যাংশ, প্রেফারেন্স শেয়ারের যে লভ্যাংশ, সেগুলির উপরে কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য, বাট ঋণের যে ইন্টারেস্টের উপরে কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য নয়, উল্টো আমরা ট্যাক্স সেভিংস পাই। সুতরাং যদি সম্ভব হয় এবং ট্যাক্স সেভিং যেটা পাওয়া যায় সেটার সুবিধাটা ভোগ করে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা বা কমন স্টক হোল্ডাররা, প্রেফারেন্সিয়াল হোল্ডাররা তারা এই সুবিধাটা পায়। তো এডিশনাল ক্যাপিটাল দরকার লাগবে একটা ব্যবসা প্রতিষ্ঠান, তো ঋণের মাধ্যমে নিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কস্ট অফ ডেপ্ট কস্ট অফ ইকুইটির চেয়ে কমই হয়। কস্ট অফ ইকুইটি আসলে ফিক্সড না থাকলেও এটা কমই হয় সাধারণত। এটা একটা ভালো একটা বিজনেস এনভায়রনমেন্টে সেটা দেখা যায়। তারপরে আসো টাইমিং মানে হচ্ছে এনে বোঝাচ্ছি আমরা ব্যবসাটার তুমি ঋণটা কোন সময় নিচ্ছ, ব্যবসার পজিশনটা তখন কি, ব্যবসা কি তখন গ্রোয়িং বা বুম পজিশনে থাকে, বুম পজিশন ব্যবসা অবস্থা ভালো হতে থাকে, সেই পজিশনে তুমি কি ঋণ চাচ্ছ, ক্যাপিটাল চাচ্ছ, অথবা ব্যবসা যখন পতন পর্যায়ে অথবা তার অবস্থা খারাপ, সে দিন দিন ব্যবসার মুনাফার কমে যাচ্ছে, কষ্ট ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, এই পজিশনে ঋণ নিচ্ছ। ব্যবসা যখন বুম পজিশনে থাকে তুমি যদি ঋণ গ্রহণ করো বা অতিরিক্ত ক্যাপিটাল ব্যবসায় বিনিয়োগ করো, তো ব্যবসার জন্য এটা ভালো হবে। যখন পতন পর্যায়ে থাকে, আমরা বলি রিসেশন পর্যায়ে যে কোনো ক্যাপিটালই ব্যবসার জন্য ভালো হয় না, উল্টো ক্ষতি হতে পারে। তো এই ফ্যাক্টরসগুলি বিবেচনা করেই একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ক্যাপিটাল স্ট্রাকচারটাকে কম্প্রোমাইজ করে, অর্থাৎ সাজাতে পারে বা গঠন করতে পারে। তো এই থিওরিটিক্যালি আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। এই আলোচনা কী করলাম একটু মনে তোমাদের বলি, যে ক্যাপিটাল কি, স্ট্রাকচার কি, ক্যাপিটাল স্ট্রাকচার এবং ফিনান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে মূল পার্থক্যটা কি, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্সগুলি কি, অ্যাডভান্টেজগুলি কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের, what are the factors affecting optimum capital structure. এই কোশ্চেনগুলি, these are the most important questions in this chapter. তো তোমরা এগুলো অনুশীলন করবে, তোমাদের বইয়ে যে বই আছে এগুলি দেখবে। যেহেতু কোর্সটা ইংলিশে, তোমরা অল্প কথায় পয়েন্টগুলি সুন্দর করে লিখে অল্প কথায় ব্যাপারটা বলবে, ভুলভাল অবান্তর কথা লেখার তো কোনো দরকার নেই। এইভাবে তোমরা চর্চা করো। আমরা পরবর্তী ক্লাসে সুযোগ পেলে তোমাদেরকে এই ক্যাপিটাল স্ট্রাকচারের যে অ্যাপ্রোচগুলি আছে, একটা হচ্ছে NI অ্যাপ্রোচ, NOI অ্যাপ্রোচ, একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, হাইপোথিসিস, আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনার যে স্বাস্থ্যবিধি এগুলি আছে মেনে চলো। তোমাদের সবার মঙ্গল হোক। ধন্যবাদ সবাই।